এই সময় দাঁড়িয়ে পয়লা বৈশাখ নিয়ে, ছায়ানট নিয়ে, রবীন্দ্রসঙ্গীত নিয়ে এত কথা কি আসলে আমরা বলতে পারবো? বলতে হবে। এই যে সম্রাট আকবরের কথা বললেন, তাকেও যথেষ্ট মুসলমান মনে করা হয় না, তাকেও মনে করা হয় অগ্নি উপাসক ইত্যাদি ইত্যাদি। বিশেষ করে পয়লা বৈশাখ যারা পালন করবে তাদেরই একটা কোনো ট্যাগ লাগানোর একটা এগুলো চেষ্টা না, আছে। আমি কিন্তু আমি আসলে এই ইদানিং এগুলো শুনছি, আমি কিন্তু এগুলো আগে শুনিনি। আমাদের এখানে পয়লা বৈশাখে কেউ দল বেঁধে নামাজ পড়তে যায় বা পুজো দিতে যায় তা কিন্তু না। তার মানে কি, এটা হচ্ছে আমাদের এখানে একেবারেই একটি অসাম্প্রদায়িক এবং সবাইকে নিয়ে একটা উৎসব করার করার চেষ্টা চেষ্টা। যারা চায় না যে সব ধর্ম একসাথে হয়ে একটা উৎসব করুক, একটা সামাজিকতা করুক, একটু আনন্দ করুক, তারাই আসলে পয়লা বৈশাখকে লক্ষ্যবস্তু বানায় সেটাই আক্রমণের। আমার তো সেটাই মনে হয়। রবীন্দ্রসঙ্গীত, এবং আমি বলছিলাম যে রবীন্দ্রসঙ্গীতের কোনো মার্কেট নেই বাংলাদেশে। তুমি একজন শিল্পী, তোমার কেন কোথাও গিয়ে কাজ চেয়ে নিতে হবে, চাইতে হবে কেন, বা গিয়ে ধর্ণা দেয়া, কারোর সাথে যোগাযোগ মেনটেন করা, এগুলো তো তাদের কখনো করতে হয়নি। শুভ নববর্ষ। সবাইকে স্বাগত জানাচ্ছি হার স্টোরি উইথ উর্মিতে। কথা বলবো আজকে পয়লা বৈশাখ নিয়ে, কিছুটা আমাদের সংস্কৃতি নিয়ে। আর আপনারা জানেন যে এই অনুষ্ঠানে আমরা কথা বলি নারীর নানান অভিজ্ঞতা নিয়ে। যে গল্পগুলো কেউ শুনতে চায় না, আমরা চেষ্টা করি সেই গল্পগুলো বলতে। আমি ইশরাত জাহান উর্মি আছি আপনাদের সাথে হার স্টোরি উইথ উর্মি নিয়ে, এবং আমাদের ডিরেক্টর ক্যামেরার পেছনে আছেন অপরাজিতা সঙ্গীতা। আর আজকে আমাদের অতিথি সঙ্গীত শিল্পী, আবৃত্তি শিল্পী জয়িতা। জয়িতা, স্বাগত আপনাকে। পয়লা বৈশাখ একদমই চলে এসেছে। আমার কাছে শুভ নববর্ষ। শুভ নববর্ষ। আমার কাছে মনে হচ্ছে যে এত একটা আনন্দের দিন আমরা কাটিয়েছি এত বছর। আমি জানি না এখন আসলে কি অবস্থায় আমরা কাটাবো, বা যে অবস্থায় আমরা আছি সেটা আসলে ঠিক কোথায় আমাদেরকে পৌঁছে দিচ্ছে সেটা নিয়েও এক ধরনের শঙ্কা তো আছে। অনেকগুলো বিষয় আসলে আপনার কাছ থেকে আমি শুনতে চাই, গান তো শুনতেই চাই। প্রথমত যদি আপনি একটু বলেন যে শুরুতে আসলে যেহেতু আসেই লিগেসির কথা, হ্যাঁ, মিতা হকের কথা আসে, খালেদ খানের কথা আসে। আপনি বলছিলেন যে আপনার মায়ের সাথে আমার একটা চমৎকার একটা ইন্টারভিউ ছিল, এবং তখন আমরা এত কথা বলতে পেরেছিলাম। আপনার কি মনে হয় এই সময় দাঁড়িয়ে পয়লা বৈশাখ নিয়ে, ছায়ানট নিয়ে, রবীন্দ্রসঙ্গীত নিয়ে এত কথা কি আসলে আমরা বলতে পারবো? বলতে পারবো চাইতে আসলে সবচেয়ে বড় কথা হচ্ছে যে বলতে হবে, বা বলতে চাই কিনা। হ্যাঁ, মানে আমরা যারা এসব নিয়ে কথা মানে বলে এসেছি বা দেখে এসেছি এরকম জিনিসপত্র, মানে এগুলোর মধ্যে ছিলাম, তাদের জন্য তো আসলে বলতে চাওয়াটাই স্বাভাবিক। আপনি বলছিলেন জাস্ট শো শুরু হওয়ার আগে যে আমি সারা জীবনে আর কিছু করিনি, আমি আসলে সঙ্গীত শিল্পী হতে চেয়েছি এবং রবীন্দ্রসঙ্গীতই গাইতে চেয়েছি। এবং আমি বলছিলাম যে রবীন্দ্রসঙ্গীতের কোনো মার্কেট নেই বাংলাদেশে। কিরকম একটা দুঃখজনক কথা। অথচ দেখেন রবীন্দ্রসঙ্গীত, রবীন্দ্রনাথ ঠাকুরের গান নাকি সবকিছু একেবারে অকুপাই করে ফেলেছে, সবকিছু একেবারে ঢেকে ফেলেছে। এরকম একটা ন্যারেটিভ তো দাঁড় করানো হয়েছে, এবং রবীন্দ্রনাথকে আমাদের ভিলেন হিসেবে দাঁড় করানোর চেষ্টা করা হয়েছে। সেটা তো শুরু থেকেই হয়েছে। আমি আসলে যেটা বলছিলাম ওটা তো আসলে ফর্মাল কথা না যে মার্কেট নাই। এটা আসলে যারা রবীন্দ্রসঙ্গীত যারা চর্চা করেন, আমার যেটা মানে আমার মাকে দেখে বা আমি আমার মার চারপাশে যারা ছিলেন তাদেরকে দেখে আমি যেটা শিখেছি যে এই প্রফেশনাল জায়গাটা বা এই এটাকে কি বলে কমার্শিয়াল জায়গাটাতে আসলে ওরা কখনোই মাথা ঘামায়নি। এটা কি ঘামানো উচিত ছিল বলে মনে করেন? আমি তো মনে করি আসলে সময় আসলে সবকিছু ডিসাইড করে। ওই সময়টা আসলে এরকম ছিল না। কিন্তু তারপরে যখন গান করতে শুরু করেছি, আমি 2012 সাল থেকে আমার কলকাতা থেকে আমার অ্যালবাম বের করবে একটা অফার এসেছিল। তো সেই সময় থেকে আমি গান ধরে নিলাম যে আমার পেশাগত যাত্রাটা শুরু হয়েছে। শুরুটা কিন্তু ভালো ছিল, তখন বেশ ডাক পাচ্ছি, প্রচুর কাজ আসছে, পরপর 3টা অ্যালবাম হলো, বেঙ্গল ফাউন্ডেশন থেকে অ্যালবাম বেরোলো। আমি যেটা আসলে খেয়াল করলাম যে হ্যাঁ, আমার মাদের যে চিন্তা ভাবনা যে তুমি একজন শিল্পী, তোমার কেন কোথাও গিয়ে কাজ চেয়ে নিতে হবে, চাইতে হবে কেন, বা গিয়ে ধর্ণা দেয়া, কারোর সাথে যোগাযোগ মেনটেন করা, এগুলো তো তাদের কখনো করতে হয়নি। মানে আমার মাকে তো কোনোদিন কারোর কাছে যেতে হয়নি, বন্যা খালাকে ডেফিনেটলি কারোর কাছে যেতে হয়নি। ওই সময়টা আসলে এরকম ছিল, স্বাভাবিক। সময়টা এখন পাল্টে গেছে, তার মানে সময়টা অনেক আগেই পাল্টে গেছে, এবং আমরা স্বীকার করতে চাইতাম না। হ্যাঁ, আমরা ভাবতাম যে না, আসলে কিছুই বদলায়নি, সব ঠিকঠাক আছে এরকম ভাবতাম, কিন্তু আমরা ইলিউশনে ছিলাম। আর দেখেন কি অদ্ভুত ব্যাপার, আমরা আজকে পয়লা বৈশাখ নিয়ে কথা বলতে চাইলাম, সেখানে ঠিকই রবীন্দ্রনাথের গানের কথাই
আসছে, আরো তো অনেক কিছু আসতে পারতো, তাই না? তার মানে আসলে একটা যে সম্পৃক্ততা আছে বা কোথাও যে আসলে একটার সাথে আরেকটার এক ধরনের বন্ধন আছে, সেটা ইচ্ছা করলেও আমরা আসলে না, অস্বীকার করতে এটা তো পারি আপনি না। আসলে ইতিহাস মুছে ফেলতে পারবেন না। রবীন্দ্রনাথের সাথে আমাদের পয়লা বৈশাখের এখনকার যে আয়োজনটা, মানে যেটা মানে আসলে শান্তিনিকেতনের সাদা লাল শাড়ি পরা থেকে হ্যাঁ, শুরু এখন করে। এটা নিয়ে আমার আসলে একটুখানি, এটা আমার শুনতে একটু অসুবিধা লাগে এই কারণে, পয়লা বৈশাখ আসলে শুরু হয়েছে তো সম্রাট আকবরের আমলে, একদম ঠিক আছে? তো তখন আসলে কি হতো, তখনকার পয়লা বৈশাখের বিষয়টা ছিল যে চৈত্র সংক্রান্তিতে খাজনা দেবে, পরের দিন সকালবেলা প্রজাদেরকে একটু মিষ্টিমুখ করানো হতো। সেটাই আস্তে 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 করে ছড়িয়েছে, নানানভাবে নানা রকম কালচার অ্যাড হয়েছে সেখানে, এক একটা স্থান ভেদে সেটা নানান কিছু অ্যাড হয়েছে। তো সেভাবে এটা তো আসলে আমাদেরকে ভুলে গেলে চলবে না যে 47-এর আগ পর্যন্ত দু বাংলা এক ছিল। সো আমাদের কালচারে আসলে অনেক কিছু মিল আছে। এই যে আমরা শাড়ি পরি, টিপ টিপ পরি, পরি। আমাদের খাবারে অনেক মিল আছে। না, কিন্তু এইগুলোও তো এখন অ্যাক্টিভিজম হয়ে গেছে, একটা টিপ পরা, একটা শাড়ি পরা, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এগুলো এখন স্বাভাবিক না, নাই। আমি সেটাই, এর জন্য আমি প্রসঙ্গটা টানলাম যে এটা তো আসলে ভুলে গেলে চলবে না যে একটা লম্বা সময় আসলে দুটো বাংলা এক ছিল, সেখান থেকে ভাগ হয়ে যাওয়ার পরে কিছু জিনিস তো রয়ে যাবেই সেখানে। এখন প্রশ্ন হচ্ছে যে পহেলা বৈশাখ আমার এখানে যেভাবে পালন করা হচ্ছে, সেটা তো আসলে এমনি এমনি পালন করা হচ্ছে না, সেটা তো একটা রাজনৈতিক কারণ আছে। একদম। এখন বলবেন যে রবীন্দ্রনাথকে ব্যান করেছিল, রবীন্দ্রনাথকে কেন ব্যান করেছিল? উনাকে হিন্দু কবি টবি বলে ব্যান করা হয়েছিল। রবীন্দ্রনাথ তো মানে তখন বাঙালি বা ছায়ানট তখন কেন এটার প্রতিবাদ করলো? কারণ রবীন্দ্রনাথ তো আসলে তখন বিশ্বকবি হয়ে গেছেন। উনি তো তখন শুধু আর কলকাতার কবি নন, ইন্ডিয়ান কবি নন, এখনো তা নন না, কখনোই না। এই যে সম্রাট আকবরের কথা বললেন, তাকেও যথেষ্ট মুসলমান মনে করা হয় না, তাকেও মনে করা হয় অগ্নি উপাসক ইত্যাদি ইত্যাদি। বিশেষ করে পয়লা বৈশাখ যারা পালন করবে তাদেরই একটা কোনো ট্যাগ লাগানোর একটা চেষ্টা আছে। আমি আসলে এই ইদানিং এগুলো শুনছি, আমি কিন্তু এগুলো আগে শুনিনি, ইলিউশনে ছিলাম যে হ্যাঁ, আমরা শুনিনি, কিন্তু আমি এটা জানি কিন্তু না। সত্য, মানে এই বিষয়গুলো দীর্ঘদিন ধরে। এবং আমার মনে হয় যে আপনার কি মনে হয় কিনা যে আমরা দীর্ঘদিন ধরে, যেমন মিতা হক যখন টিপ পড়া নিয়ে একটা কথা বললেন, এটা নিয়ে অনেক চল হলো বা এটা নিয়ে অনেক প্রতিবাদ হলো ইত্যাদি ইত্যাদি হলো, এবং আমি দেখলাম যে অনেক জ্ঞানীগুণী ব্যক্তি, যাদের মানে জ্ঞানীগুণী বন্ধু আমাদের, যাদেরকে আমরা মনে করি যে আমাদের, সেটাকে একরকম মৌলবাদ বলা হয়েছে। হ্যাঁ, এবং সেটাকে মৌলবাদ বলা হয়েছে, এবং তাকে ভীষণ রকম মানে প্রতিবাদের মুখে তাকে পড়তে হয়েছে। কারণ দেখেন, আজ কয়েকটা বছর পরে যা সন্দেহ করেছিল তাই তো হয়েছে। মানে আমরা টিপ পরা মানেই টিপ, আমাদেরকে অ্যাক্টিভিজম করে টিপ পড়তে হয়, একটা লাল শাড়ি আমাদেরকে অ্যাক্টিভিজম করে পড়তে হয়। তো আমার মানে প্রশ্নটা হচ্ছে ওইখানেই যে আমরা কি আসলে এই বিষয়গুলোর, এই যে ইলিউশনের মধ্যে থাকা, এগুলো অস্বীকার করা, এই যে আমরা জানি নাই, বুঝি নাই, এরকম কি হয়েছে কিনা, কি করার ছিল আসলে আমাদের তো অবশ্যই ত্রুটি আছে যে এই বাবলটাকে মেনে, এই ইলিউশনটাকে আমরা মেনে আমরা আসলে অনেক আরামে কমফোর্টেবলি জীবনযাপন করেছি। আমরা আসলে কখনো মানে এইভাবে গভীরভাবে ভাবিও নি, আমরা আসলে আমাদের গণ্ডির বাইরে গিয়ে দেখিও নি। এটা একটা, আমার মনে হয় আমাদের ত্রুটি ডেফিনেটলি আছে। এই যে আপনি যেটা বললেন যে আমাদের ত্রুটি, আমি দীর্ঘদিন নিজে বলেছি যে কেন আসলে রবীন্দ্রসঙ্গীতকে একটা ঘেরাটোপে বন্দি করে রাখা হয়েছে। ছায়ানট কেন পৌঁছাইতে পারে নাই একদম গ্রামে গঞ্জে সাধারণ মানুষের কাছে? কেন তারা পৌঁছালো না? কেন এক ধরনের ব্রাহ্মণত্ববাদ, এই ন্যারেটিভও তো আছে। এটার কারণ কি? এই প্রশ্ন আজকে আমি আপনাকে করতেই পারি। আমি ছায়ানটের শিক্ষার্থী না, কিন্তু ছায়ানটের সাথে আমার যোগসূত্রতা আছে ডেফিনেটলি। আমার মা শিক্ষক ছিলেন, এবং এটার সাথে মানে এটার সৃষ্টির সাথে যারা ছিলেন তারা আমার পরিবারের অনেকে আছেন সেখানে। সেই জায়গা থেকে আমি আসলে যেটুকু বলতে পারি সেটা হচ্ছে যে এটা নিয়ে ধরেন আমারও যে কখনো কখনো মনে হয় নাই যে একটু রিজিড বা সেটা কিন্তু না। আমারও মনে হচ্ছে, আমিও এই জেনারেশনের একটা মানুষ, আমারও অনেক সময় অনেক কিছু বলতে ইচ্ছা করে, ভাবতে ইচ্ছা করে। কিন্তু আমি এখন, আমার বয়স 38, আমার কাছে মনে হয় এখন এসে যে সমাজে এমন কিছু মানুষ, এমন কিছু প্রতিষ্ঠানের থাকা প্রয়োজন আছে যারা বেসিকটাকে ধরে রাখে। আজকে ধরেন আমি কি এক্সাম্পল দিব, আচ্ছা রবীন্দ্রনাথের গানই ধরেন, ওই যে মাঝখানে একটা খুব হলো না, যে নোটেশন চেঞ্জ করা নিয়ে খুব চর্চা হচ্ছিল, যে কেউ ভুল স্বরলিপিতে গাইতে পারবে না, গাইলে পরে তাকে নিয়ে অনেক উল্টাপাল্টা কথাবার্তা হচ্ছে। সেটা নিয়ে আমার মার সাথে আমার অ্যালবাম করার সময় একদিন ভীষণ ঝগড়া হচ্ছে। একটা জায়গায় আমি একভাবে গাইতে চাচ্ছি, মা আমাকে বলছে না তুমি স্বরলিপি গাইবে। তো যাই হোক, মা যাওয়ার পরে আমি আমার মতোই গিয়েছি, আমি স্বরলিপি খুব চেঞ্জ করেছি তা না, কিন্তু আমার সেখানে তো আবেগে
আমি একটু ডিফারেন্ট, কি বলবো ওটাকে, কি বল, ডেলিভারিটা আমার একটু ডিফারেন্ট ছিল। হ্যাঁ, কিন্তু আমি পরে চিন্তা করলাম যে এইরকম স্ট্রিক্ট ব্যাপারটা যদি না থাকতো তাহলে তো আসলে গান হারিয়ে যেত। উনি যেই সুরটা করেছেন, আমরা যদি নিজেদের মতো গাইতেই থাকতাম। রবীন্দ্রনাথের গান তো আসলে এই কারণেই খানিকটা হ্যাঁ, আলাদা, যে তার অন্তত স্বরলিপিগুলো পাওয়া যেত। আমি just রবীন্দ্রনাথের ক্ষেত্রে বলছি না, যে কোনো সৃষ্টি, আপনি একটা কবিতা লিখেছেন, হ্যাঁ, তো আমি সেখানে একটা শব্দ যদি বদলে দেই, বদলে ইচ্ছা মতো, হ্যাঁ, তো আপনার জিনিসটা তো আর থাকলো না। মানে আজ থেকে 5 বছর পর যদি আরেকটা কেউ পড়তে চায়, তখন সেটা আর আপনার কিন্তু এবং এটা নাই। বিকৃত হতে 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 কোথায় চলে তো যাবে। কিছু আমি সেজন্য বলছি যে সেটা নিয়ে অনেক তর্ক বিতর্ক থাকতে পারে, কিন্তু আমার কাছে মনে হয় এই শক্ত অবস্থানটারও প্রয়োজন আছে কোথাও একটা। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে শুধু স্বরলিপির ক্ষেত্রে না, এটাকে আমি বলছি মানুষের কাছে নিয়ে যাওয়ার ক্ষেত্রে। স্বরলিপির কথা আমি এক্সাম্পল হিসেবে দিয়েছি। আমি বলছি যে আপনি তো রিজিডিটির কথা বলছেন, তো সেই জায়গা থেকে আমি বলছিলাম হ্যাঁ, মানুষের কাছে পৌঁছে যাওয়ার ব্যাপারটা পুরোপুরি আমার কাছে ঠিক লাগে না। কারণ ধরেন এইবার যখন আক্রমণটা হয়েছে, আমি কিন্তু আসলে সব মানুষকেই দেখেছি প্রতিবাদ করতে, মানে ছায়ানটের যখন হয়েছে, একদম যেতে পারেনি সেটা না। শুধু ছায়ানট বা শুধু রবীন্দ্রসঙ্গীত শুধু সংগঠন বা কোনো একটা প্রতিষ্ঠান কেন্দ্রিক না। আমি বলছি যে ধরেন, আমি জানি না, এখন আপনি বলতে পারেন যে বাউল সঙ্গীত তো গ্রামের, সেই বাউল সঙ্গীতও তো আক্রান্ত হচ্ছে। ফলে রবীন্দ্রসঙ্গীত গ্রামে গঞ্জে গাওয়া হলে যে আক্রান্ত হতো না তাও বলা যায় না, বলা যায় না। কিন্তু তারপর আমার মনে হয়েছে যে রবীন্দ্রসঙ্গীত সবসময় একটা বিশেষ শ্রেণীর জন্য। এটাকে কি আপনি সমর্থন করেন? আমি কিন্তু আমার পার্সোনালি আমি বলি যে হ্যাঁ, রবীন্দ্রসঙ্গীত সবাই শুনবে না, সবাই বুঝবে না। এটা দুঃখজনক যে সবাই মানে শুনলো না আর কি। কিন্তু রবীন্দ্রনাথের গানের মধ্যে যদি মানে ডেফিনেটলি আপনি শোনেন, আপনি বুঝতে পারবেন, বা পড়েছেন ওনার যে কোনো রচনায়, গল্প হোক, কবিতা হোক, এটার সাথে আসলে যদি একবার ঢুকে যায় ওই সাহিত্যটার মধ্যে, ওই গানটার মধ্যে, তাহলে পরে আসলে সেটা না বুঝতে পারার বা সেটার সাথে কানেক্ট করতে না পারার কোনো কারণ নাই। কারণ আমার কাছে তো মনে হয় যে আমি সবসময় বলি যে আমার যে কোনো মুহূর্তের অনুভূতি আমি রবীন্দ্রনাথের গানে পাই। একদম সবসময় যারা আসলে রবীন্দ্রসঙ্গীত শোনেন বা রবীন্দ্রনাথের যে কোনো সৃষ্টির সাথে পরিচিত, তারা জানেন। আমার মনে হয় আলোচনা খুব বেশি রবীন্দ্রনাথ কেন্দ্রিক হয়ে যাচ্ছে। আমরা যদি একটু পয়লা বৈশাখে ফিরি, পয়লা বৈশাখটাও কেমন যেন খুব বেশি বাণিজ্যিক হয়ে গেল। মানে আমরা বাণিজ্যিকীকরণের বিরুদ্ধে কথা বলি, বাণিজ্যিকরণের পক্ষেও আবার কথা বলি, কিন্তু এখন যেটা ঘটলো এবং এটাই তো একমাত্র উৎসব যেটাকে আমরা সার্বজনীন বলছি। পয়লা বৈশাখ যে পরিমাণ মানুষের কি বলবো যে আক্রমণের শিকার হয়, আর কোনো উৎসব আমার মনে হয় না এরকম শিকার হয়। এটার কারণটা কি? যে এটা একটা ভারতীয় কালচার, এরকম এই যে বলা। আচ্ছা, ভারতে কি পয়লা বৈশাখ কিভাবে হয় কেউ জানে? মানে আমরা কি সবাই জানি? আমরা, এবং আমাদের দৌড় আসলে কলকাতা পর্যন্ত। আচ্ছা, কলকাতায় আসলে কিভাবে হয় আমি যদি আমি যেটুকু দেখেছি আমার দেখা অনুযায়ী, সেটা হচ্ছে যে আমরা যে পান্তা ইলিশ খাই। ওরা কি খায় এটা? পান্তা ইলিশ তো ওরা খায় না। পান্তা ইলিশ আমরা কেন খাই? কারণ এটা হচ্ছে আমার কৃষকের খাবার, হচ্ছে পান্তা ইলিশ। আমরা সেই মাটির কথাটা বলতে চাই, আমরা সেই সংস্কৃতির কথা। কৃষকের সেই সাথে ইলিশটা যেহেতু আমাদের নিজস্ব মাছ, সেটাকে নিজস্ব মাছ এবং একটা উৎসব, হ্যাঁ, সেই দুটোকে মিলিয়ে পান্তা ভাত এবং ইলিশ খাওয়া হয়। আচ্ছা, কলকাতায় বেসিক্যালি আমি যেটা দেখেছি, এখন গানের অনুষ্ঠান হয়, নানান রকম অনুষ্ঠান আয়োজন হয়, কিন্তু এটা তো আমার কাছে, আমি যতদূর বুঝতে পারি যে বাংলাদেশে যেরকম ভাবে শুরু হয়েছে ম্যাসিভ ভাবে, আমরা যেভাবে খুব বড় করে করি ওরকম না। ওখানে ওরা ওই হালখাতা খোলে, পায়েস রান্না করে, একটু মাটন রান্না করে, ভালো রান্না করে আর কি, যে বছরের প্রথম দিন একসাথে খাবো, আর এই তো, আর মন্দিরে যায় পুজো দিতে। আমাদের এখানে পয়লা বৈশাখে কেউ দল বেঁধে নামাজ পড়তে যায় বা পুজো দিতে যায় তা কিন্তু না। তার মানে কি, এটা হচ্ছে আমাদের এখানে একেবারেই একটি অসাম্প্রদায়িক এবং সবাইকে নিয়ে একটা উৎসব করার চেষ্টা, যে আমরা কোনো একটা পয়েন্টে এক। তার মানে এইখানে এটা খুবই পরিষ্কার যে আসলে যারা চায় না যে সব ধর্ম একসাথে হয়ে একটা উৎসব করুক, একটা সামাজিকতা করুক, একটু আনন্দ করুক, তারাই আসলে পয়লা বৈশাখকে লক্ষ্যবস্তু বানায়। আমার তো সেটাই মনে হয়। পয়লা বৈশাখের আরেকটা বিষয় যদি আমরা একটু বলি, যে নতুন কাপড় পরা, হ্যাঁ, একটু এবং ওই যে বারবার বলি যে আমাদের সংস্কৃতি আসলে কি, মানে আমরা যা যা করি খুব বেশি কিছু তো আমরা করি না। একটু পান্তা খাই বা একটু মিষ্টি জাতীয় জিনিস, একটু রঙিন কাপড় পরা, হ্যাঁ,
এইটুকু কেন মানে কারোর কারোর এত গাত্র দাহের কারণ হবে? আচ্ছা হইলো, এটা নিয়ে তো আলোচনা করলাম। আমার প্রশ্ন হচ্ছে যে তাহলে এবং পয়লা বৈশাখকে কিন্তু আবার ঠেকানোও যাবে না। তুমি দেখেছো যে যারা আসলে যেসব মেয়েরা আমাদের মতো খোলা চুলের না, তারাও কিন্তু মাথায় একটা ফুলের রিং পড়ছে ওইদিন। তার মানে তুমি ইচ্ছা করলে এটাকে ঠেকাতেও পারবে না। তার মানে হচ্ছে তোমাকে এটাকে একসেপ্ট করতে হবে। একসেপ্ট করতে হবে, তাদের এই বিরোধিতাও নিতে হবে, মানে সবকিছুর মধ্যে এই যুদ্ধটা আসলে জারি থাকবে, এটাই আমার উপলব্ধি যে এই যুদ্ধটা আসলে জারি থাকবে। এবং আমাদের একটা উৎসব করতে যে যুদ্ধ করতে হয়, হ্যাঁ, এবং তুমি দেখো মঙ্গল শোভাযাত্রার সামনে যে পরিমাণ সোয়াট, দেখেন যে মঙ্গল পরিমাণ শোভাযাত্রা নিয়ে যে এত কথা, মানে আমার খুব খারাপ লাগে আসলে যে মানুষ আসলে কেন এগুলা এই জিনিসগুলোকে আলাদা করতে পারে না। 80s এ শুরু হয়েছে, আচ্ছা সেখানে কি থাকছে, ফুল থাকছে, পেঁচা থাকছে, পাখি থাকছে, মাছ থাকছে, ময়ূর থাকছে, আমাদের দেশজ যা যা আছে, মানে যা কিছু আমাদের মাটির পুতুল, কৃষির সাথে জড়িত, কৃষির সাথে ট্যাপা জড়িত, পুতুল, হ্যাঁ, এগুলাই। হ্যাঁ, এই তো ব্যাপারটা। আমি আসলে বুঝতে পারি না যে আমি যা খাই, আমি যা পড়ি, আমি যা, মানে ছোটবেলা থেকে আমি যা যা দেখে দেখে বড় হয়েছে, একটা গ্রামের মানুষ যেভাবে যা যা দেখে দেখে যা যা, মানে ধরেন কলার যে একটা থোড় বলে জিনিস আছে, এটা কি আসলে অন্য কোনো দেশে জানে? জার্মানির কেউ জার্মানির কেউ জানবে? মরক্কোর কেউ জানবে? ঘন্ট কেমন হবে? জানবে না তো। তো আমি সেটাই বলছি যে আমাদের এই জিনিসগুলোকে আসলে অস্বীকার করতে হবে কেন, আমি তো সেটাই বুঝতে এবং পারি না। তোমার মনে হয় না যে এটা আসলে তারা খুব দুর্ভাগা যে নিজের জিনিসগুলোকে হ্যাঁ, মানে own করতে পারে own না। করতে পারে না, এই কারণেই এটা আইডেন্টিটি ক্রাইসিস তৈরি হয়েছে। এবং এই আইডেন্টিটি ক্রাইসিসটাই আমার কাছে মনে হয় এই সবকিছুর মূলে। আমি জানি না আমি কে। এটা যদি বন্ধ হয়ে যেত, ব্যান করা হতো, কেউ পয়লা বৈশাখ করতে পারবে না, এটা কিন্তু হবে না। না, এটা কারণ হবে না। এটা আসলেই সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে গেছে একেবারে। গার্মেন্টস এর যে মেয়েটা, সে ওই দিন একটু অপেক্ষা করে। ছুটি পায়, সেও একটু ওই দিন একটা লাল সাদা শাড়ি পরে ঘুরতে যায়। ফলে এটাকে ঠেকানো যাবে না। এটাকে আমি যদি যুদ্ধ হিসেবে না বলে, এটাকে, এই কালচারটাকে আসলে কিভাবে আসলে ইন্টিগ্রেটেড করা যায়। আমার কাছে মনে হয় যে এটা নিয়ে আসলে, মানে আমি যুদ্ধ শব্দটা বললাম একটা জাস্ট এমনি বললাম, কিন্তু আমি বলছি যে এটা না আসলে খুব তর্ক বিতর্ক করে করার লাভ নেই। বিষয় নেই। আমার কাছে মনে হয় আমার কাজটা আমাকে করে যেতে হবে। একদম। আপনার কাজটা আপনি করবেন। আপনি যে সুন্দর করে সাদা শাড়ি লাল পাড় পরেছেন, আমি আজকে একটা সাদা শাড়ি পাইনি, আমি হাতের কাছে পেয়েছি, এটা আমি লাল ব্লাউজ দিয়ে কভার করেছি ব্যাপারটাকে। তো ঠিক আছে, যে যেভাবে পারছি আমরা সেভাবেই সেটাকে করে যাব। এবং যার যার জায়গা থেকে যতটুকু, এবং আমার উৎসব আমি পালন করবো। Definitely. কে ঠেকাবে কে আসলে? ঠেকাবে? কেন ঠেকাবে? আর ঠেকালে দেখে নিব, ঠিক আছে? তখন বোঝা যাবে যে হ্যাঁ। কি করতে হয়। এবং এটার মানে কোনো কিছু অবরুদ্ধ করে যে আসলে বেশি দূর যাওয়া যায় না, তার বহু প্রমাণ আমরা বহু পেয়েছি। প্রমাণ আছে। মানে যে কোনো কিছু পলিটিক্যালিও আমরা দেখেছি, অবরুদ্ধ করে রাখলে সেটা এদিক দিয়ে ওদিক দিয়ে পুরে বের হয়, সেটা হয়। আরেকটু যদি আমি বলি যে এই পয়লা বৈশাখে কি শুধুই আসলে গান বাজনা এটাই আমরা মনে করি যে কালচার মানে এটা? আমরা তো মনে করি যে কালচার, যেটা আমরা ছোটবেলায় শিখেছি যে সংস্কৃতি হচ্ছে জীবন আচরণ, জীবন আচরণ। ওই যে সম্পূর্ণ বললাম, জীবন আমার আচরণ। খাবার, আমার পোশাক, আমার মানুষের সাথে কথা বলার ধরন, মেলামেশার ধরন, সেটাও তো আমার কালচার। আর এই যে দেখলে পরে সালাম দিই বা হুম, হুম। একটা হাক দিলাম আপনাকে এসে আমি, এটাও তো আসলে আমাদের কালচারের মধ্যে ইন্টিগ্রেটেড হয়েছে নানান ভাবে। এখন একটা এই যে যেটা বলছিলাম যে মিতা হক টিপ পড়া নিয়ে যথেষ্ট ট্রলিংয়ের শিকার হয়েছিলেন, এবং ওই সময় আপনারও কিছু অভিজ্ঞতা আছে, ভয়াবহ কিছু অভিজ্ঞতা আছে। তো এবং সেটাই আজকে সত্যি হয়েছে, আমি বলছি। কিন্তু আমাদের এই একটা টিপ পরা অ্যাক্টিভিজম হয়ে গেল, একটা লাল শাড়ি পরা অ্যাক্টিভিজম হয়ে গেল। মানে এই জায়গায় এসে দাঁড়াবো, এটা কি আসলে কখনো ভাবা গিয়েছিল? এবং আমাদের বন্ধুরা, যাদেরকে আসলে আমরা বন্ধুই মনে করি, এখনো মনে করি, হ্যাঁ, তারাও বোধহয় বুঝতে পারেন নাই যে তারা কি করছেন, ব্যাপারটা কি এরকম কিনা। জয়িতা, তুমি একটা কথা বলছিলে যে আমরা একটা ইলিউশনে ছিলাম এবং আমার যা কাজ আমি সেটা করব। আমার মনে হয় যে, তোমার কি মনে হয় না যে পরিবার এক্ষেত্রে একটা, ধরো মিতা হক বা খালেদ খান, এবং আমার মনে হয় যে আমাদের ছোটবেলাটা একটা অদ্ভুত একটা সুন্দর সময়ের মধ্যে ব্যালেন্সড শৈশব, ব্যালেন্স শৈশব আমরা পেয়েছি। কেন ব্যালেন্সড বললাম? ধরেন আমার মাকে নিয়ে তো যেহেতু কথা উঠছে, উনাকে নিয়ে অনেক রকম নোংরামি হয়েছে, এখনো হয় না তা না, এখনো টুকটাক হয়, মানে যাদের মাথায় আছে আর কি। তো বিষয়টা হচ্ছে যে ওনারা কিন্তু কেউ জানেন না যে আমার মা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়তেন এবং উনি অসম্ভব ধার্মিক একটা মানুষ। এবং উনি খুব ইন্টারেস্টিং, যে কোনো শো এর আগে
নফল নামাজ পড়ে স্টেজে উঠতেন। এবং আমার আমার ছোটবেলার স্মৃতি হচ্ছে খুবই ফানি স্মৃতি, সেটা হচ্ছে যে আমি স্কুল থেকে আমার একটা অভ্যাস আছে, ধরো যে প্লেন যখন থামে ল্যান্ড করে সবাই পাগল হয়ে বের হয়ে যেতে নেয় না, আমি হচ্ছে বসে থাকি, সবাই নামে তারপর আমি নামি। আমার না জীবনে কোনো তাড়া নেই, আমি হচ্ছে এতটাই এটাকে সবাই লেজি বলে, কিন্তু আসলে আমার কোনো তাড়া নেই। তো স্কুল থেকে ওই যে ঘন্টা বাজলে সবাই পাগলের মতো বেরিয়ে যাচ্ছে আর আমি হচ্ছে বসে আছি, কারণ আমি ভিড় ঠেলে লাইন ধরে যাব প্রশ্নই আসে না, আমি একদম শেষে বেরোই। এবং প্রতিদিনের দৃশ্য হচ্ছে আমার মা কলাপসেবল একটা গেট ছিল, সেই গেটের সামনে দাঁড়িয়ে আয়াতুল কুরসি পড়ছে করে। কেন? কারণ তার ধারণা মেয়ে হারিয়ে আছে। তা আমার মা হচ্ছে এরকম বিশ্বাসী একটা মানুষ। অথচ এগুলো দেখেন, দেখো এগুলো আমাদের কালচার না, অবশ্যই সবই আমাদের কালচার ছিল। আমার দাদি নানি বাসায় মেহমান আসছে, কেউ হঠাৎ করে চলে এসছে, শাড়ির আঁচলটার সাথে সাথে টেনে সামনে চলে গেছে, আলাদা করে অন্য কিছু পড়তে তো হয়নি তখন। ঠিক আছে, তার মানে কি তারা অধার্মিক ছিল নাকি? তা তো না, কিন্তু সেই ট্যাগ কিন্তু দেওয়া হচ্ছে রবীন্দ্রসঙ্গীত গাওয়ার অপরাধে দেওয়া হচ্ছে। তো আমরা যে শৈশবটা পেয়েছিলাম না, সেটা একটা, আমি আসলে একটু শৈশবের কথায় ফিরতে চাই, যে আমাদের সময় বিটিভির নাটক, একটা সিনেমা, সবাই মিলে একটা জায়গায় বসে সিনেমা দেখা, আমাদের 90s কিডসদের যে প্রবলেম, আমরা আসলে ওইখান থেকে বেরোতে পারি না, ওইখান থেকে কিছুতেই বের হতে পারি না। এটা আমাদের প্রবলেম, তোমাদের হয়তো এই প্রবলেমটা নাই। না, আমার আছে, আমি খুবই আক্রান্ত, কারণ আমার সবচাইতে গোল্ডেন পিরিয়ড, কারণ তার ঠিক পরপর আমার বাবা অসুস্থ হয়ে গেছিল। তো আমার জীবনের সবচেয়ে সুন্দর স্মৃতি 90s এ। আমার আমি যখন মনে হয় যে আমি সাংবাদিকতা শুরু করি, তখন খালেদ খানের ইন্টারভিউ করতে গিয়েছিলাম, তোমাদের বাসায় গিয়েছিলাম। তো তখন পর্যন্ত না মঞ্চ নাটক, হ্যাঁ, তখন পর্যন্ত একটা টেলিভিশনে ভালো কোনো কিছু নিয়ে আলোচনা, সেগুলো ছিল। এখন তোমার কি মনে হয় যে প্রযুক্তির এত বাড়ন্ত, নাকি আসলে মানুষগুলোই বদলে গেছে, সরল সময়টা আসলে আর নাই, সেই কারণে কি সবকিছু তো মেসি লাগে? না, প্রযুক্তি একটা বিশাল ভূমিকা রেখেছে। এই নানান কিছু সবাই তো সবকিছু বিশ্বাস করে, সবাই সবকিছু বিশ্বাস করছে, সবাই সবকিছু পারে আসলে। হ্যাঁ, এবং সবার সবকিছু নিয়ে একটা মতামত আছে। আমি যেটা জানি না, এখন ধরেন আমি তো সায়েন্সের স্টুডেন্ট না, আমি সায়েন্স নিয়ে কথা বলতে পারবো না, কিন্তু আপনি দেখবেন যে অন্য কেউ দেখবেন যে সায়েন্স নিয়েও কথা বলে ফেলছে, এবং খুবই কনফিডেন্টলি বলে যাচ্ছে। হ্যাঁ, এবং বলেছে আমি জানি। তো মুশকিলটা এখানে হয়েছে। তা আমি যেমন, আমার কাছে মনে হয় যে আমাদের না ব্যালেন্সে একটা খুব ঝামেলা আছে, ভারসাম্যহীনতা আছে আমাদের চরিত্রে, এবং সেটা আমার কাছে মনে হয় শুধু বাংলাদেশে না, পুরো বিশ্বে হয়েছে। এবং এটার সাথে অবশ্যই এই ইন্টারনেট সবকিছুর, এই ইনফরমেশন, এই সবকিছুর অনেক একটা প্রভাব আছে। ভালো কিছু আমরা ডেফিনেটলি পেয়েছি, কিন্তু নেগেটিভ কথা যদি বলি তাহলে বলবো যে হ্যাঁ, এগুলো একটা প্রভাব আছে। বলাই হচ্ছে যে এই ধরনের প্রযুক্তিগুলো তৈরি করা হচ্ছে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির জন্য, তাদেরকে অনেক বেশি এনগেজ রাখা। হ্যাঁ, এবং এটা তো আমার ক্ষেত্রে হয়, আমি এত বেশি স্ক্রল করি, হ্যাঁ, যার কারণে আমার মনে হয় আমার মস্তিষ্ক ফগি হয়ে থাকে, আমি অনেক কিছু মনে করতে পারি না। এটা হয়, এটা আমরা মোটামুটি ঢুকে গেছি, সেই এরাই ঢুকে গেছি। আবার এখন প্রশ্ন, আমরা যেহেতু শেষের দিকে আছি, আমাদের কি এখান থেকে এটাকে অতিক্রম করে বের হওয়ার কোনো রাস্তা আছে? যেটা তুমি প্রথমেই বলেছো যে যার যার কাজ তার করতে হবে। আসলে শুধু যার যার কাজ তার করতে হবে, নাকি আমাদের একটু সংযুক্তি বাড়াতে হবে? সংযুক্তি ডেফিনেটলি দরকার। এটা কেন দরকার, এটা আমি কেন ফিল করি সবসময়, সেটা হচ্ছে যে আমার ছোটবেলা থেকে আমার যেটা দেখা, সেটা হচ্ছে যে আমার মার আমার বড় নানা, আমার মার যে চাচা ওয়াইদুল হক, উনি সম্মেলন পরিষদের যে কার্যক্রম চলতো, সেটার কার্যক্রমের মধ্যে একটা জিনিস ছিল যে বিভিন্ন জেলায় একদম অজপাড়া গায়ে যে রবীন্দ্রসঙ্গীত শেখানো মানুষকে, বা গান শেখানো, তিন কবির গান, নজরুলের গান, রবীন্দ্রনাথের গান। তো সেইখানে অংশ নিত মারা যেত। ধরেন আমার মা মাসে এরকম দেখা গেছে 7-8 দিন, 10 দিন সে হয় চাঁদপুর গেছে, নয় কুমিল্লা গেছে, নয় সিরাজগঞ্জ গেছে, গান শেখাতে চলে গেছে, ওয়ার্কশপ করাতে। তো এই জিনিসটা তো আসলে এখন আমি জানি না এরকম না, এখন হ্যাঁ আমাদের সময় ছিল পাড়ায় পাড়ায় ছোট ছোট কালচারের ছোট ছোট জায়গা, ওই যে সংযুক্তিগুলো তৈরি হয়েছিল না, এখনো আপনি দেখবেন যে ওই লোকগুলা একসাথে হলে হয়, কিন্তু হয় না তা না, কিন্তু ওই কার্যক্রমটা আমার ধারণা হয়তো বা একটুখানি কমে গেছে, বা একটু বসে পড়েছে, স্থবির হয়ে গেছে, যার কারণে আমরা ওখান থেকে বের হতে ইচ্ছাও করে না, ওই জিনিসটা আর বড় হয়নি। তো আমার কাছে এই কারণে মনে হয় সংযুক্তি প্রয়োজন। এইটাকে আমি এই প্রসঙ্গ অনেকবার গত 15, 16, 17 বছরে, বলে না কোথায় ছিলেন, ওই সময় এই প্রসঙ্গ অনেকবার টেনেছি। হ্যাঁ, যে আমাদের সময় যে পাড়ায় পাড়ায়
কালচারাল প্রোগ্রামগুলো হতো, সবাই যে খুব স্বরলিপি মেনে গাইছে তা না। না, কিন্তু গাইতো, হ্যাঁ। আবৃত্তি করতো। হ্যাঁ, সরকারিভাবে অনুষ্ঠান হতো, সেখানে প্রতিযোগিতা হতো, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি, লালন গীতি, দেশাত্মবোধক গান ইত্যাদি ইত্যাদি, আধুনিক গান। হ্যাঁ, সেই জিনিসগুলো এখন আর নাই, এবং সমস্যাটা হচ্ছে নাই, এখন কি আর ফিরায় আনার কোনো উপায় আছে? মানে আমরা কি আসলে রাষ্ট্রীয় সেই পৃষ্ঠপোষকতা আর পাবো বলে তোমার মনে হয়? আমি যদি না পাই তাহলে কি হবে? রাষ্ট্র পৃষ্ঠপোষকতা নিয়ে আমি আসলে আর ভাবিই না। আমি আসলে ওসব ভাবা বন্ধ করে দিচ্ছি। আমার কাছে মনে হয় যে আমাদের আসলে ব্যক্তিগত জায়গা থেকে আমরা যে আমাদের যেটুকু ক্ষমতা আছে, ধরেন এই যে আপনার সাথে আমার কথায় মিলছে বা ভাবনাতে মিলছে, আমাদের দুঃখে মিলছে, সুখে মিলছে, এই যে আপনাকে পেলাম, অপরাজিতাকে পেলাম, হ্যাঁ, এরকম করে করে আমাদের আসলে সবসময় হাতে হাত রেখে চলার একটা মনোভাব থাকা খুব প্রয়োজন, এবং সেই জায়গা থেকে আমরা আমাদের যার যেটুকু ক্রিয়েটিভিটি আছে সেই জায়গা থেকে কি করা যায় সেটা ভাবতে হবে। কে আমার জন্য কি করে দেবে? কেউ কিছু করার জন্য করে হ্যাঁ, দেয় না। আমার রাষ্ট্র কিছু না করলে না, ঠিক আছে, আমিও তো রাষ্ট্রের অংশ, আমারও তো কিছু দায়িত্ব আছে। মানুষ হিসেবে আমার যে দায়টুকু আছে হ্যাঁ, সেই আমি দায়টুকু বাঙালি, আমাদের। আমি মানুষ, আমি আমার এই দেশের প্রতি আমার দায়বদ্ধতা আছে, সেই জায়গা থেকে আমি ডেফিনেটলি আমি আমার জায়গা থেকে চেষ্টা করবো। আমার মনে হয় পয়লা বৈশাখ নিয়ে কথা বলতে গিয়ে, নববর্ষ নিয়ে কথা বলতে গিয়ে আমরা এত ভারী ভারী কথা বললাম, কিন্তু এই ভারী ভারী কথাগুলো বলা দরকারই ছিল। আমাদের শেষের দিকে আগেই বলেছি, যেহেতু নারীর গল্প বলছি, এই বিষয়টা যদি একটু বলো। এই যে ধরো তোমার মাকে একটা টিপ পড়ার কারণে ট্রলের শিকার হতে হলো, এবং সেই কারণে তোমাকেও আক্রান্ত হতে হলো। এটা তো আসলে মেয়ে বলেই, নারী বলেই এটা বেশি হতে হয়েছে, তাই না? পুরুষের জন্য আসলে ঠিক কতখানি এটা হতে হতো আমি জানি না। নারীদেরকে আক্রান্ত করা খুব সহজ, কারণ তার কপালে একটা টিপ থাকে, তার একটা শাড়ি পরা থাকে, যেটা আবার অনেকের গাত্রদাহের কারণ হয়। সেই অভিজ্ঞতা যদি একটু বলো যে কি পরিমাণ আসলে মানসিক অত্যাচার বা যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হয়েছে। ওই সময় আসলে একটু ট্রমাটাইজ ছিলে কিনা? হ্যাঁ, ওই সময় ট্রমাটাইজ ছিলাম, শুধু না, আমি এখনো আসলে আমার ওই সময়টা মনে পড়লে পরে আমার খুব মন খারাপ হয়, আমার ভালো লাগে না আসলে। আমার আমি আসলে অনেক দুঃখিত, আমি সময়টা আসলে মনে করাই না না দিলাম না, না। ইটস ওকে। না, এগুলো না তো কথা বলতে হবে। তো যাই হোক, সেটা কথা না, কথা হচ্ছে যে এই গল্প তো 14 বছর 15 বছর আগের গল্প। সেই গল্পটা আজকে আবার কেন এই কথাটা রেলেভেন্ট হচ্ছে সেটা নিয়ে বরং আমরা কথা বলতে পারি। হ্যাঁ, এখনো তো একই অবস্থা। এখনো কি আমি আসলে আমি তো ভয় পাই যে আমি একটা বড় টিপ পরে আসলে বাইরে যেতে পারবো কিনা, বা তুমি নিশ্চয়ই সে একই হ্যাঁ, রকম আমার আছে অনেক রকমের, অনেক কিছু নিয়ে তো আমারও সংকোচ আছে। সংকোচের বিহ্বলতা, এটাকে কাটায় উঠতে হবে। আমরা একদম শেষে পৌঁছে গেছি জয়িতা। আমার মনে হয় যে একটু গান আমরা শুনতে চাই। গান সবাই শুনতে চায়, কারণ হচ্ছে পয়লা বৈশাখে গান না হলে তো আর জমলো না। একটু গান আমাদের কোটা পূরণ হচ্ছে। কোটা পূরণ হচ্ছে না, এবং আমাদের অনেক চাহিদা। আমাদের অনেক চাহিদা। আমাদের গানও শুনতে হবে, আমাদের কালচারও রক্ষা করতে হবে, আমাদের সবকিছু তোমাকে দিয়েই করাতে হবে। অনেক কাজ। অনেক কাজ। সো তুমি আমাদেরকে একটা গান শোনাও। আমি মারের সাগর পাড়ি দেব গো, এই বিষম ঝড়ের বায়ে আমার ভয় ভাঙাই নাই, আমি মারের সাগর পাড়ি দেব গো, এই বিষম ঝড়ের বায়ে আমার ভয় ভাঙাই নাই, আমি মারের সাগর পাড়ি দেব গো। মা ভৈবানীর ভরসা নিয়ে ছেঁড়া পালে বুক ফুলিয়ে গো, মা ভৈবানীর ভরসা নিয়ে ছেঁড়া পালে বুক ফুলিয়ে গো, তোমার ওই পারেতে যাবে তোরে ছায়া বটের ছায়ে, আমি মারের সাগর পাড়ি দেব গো। পথ আমারে সেই দেখাবে যে আমারে চায়, আমি অভয় মনে ছাড়ব তোরে, অভয় মনে ছাড়ব তোরে, এই শুধু মোর দায় গো, এই শুধু মোর দায়। পথ আমারে সেই দেখাবে যে আমারে চায়, আমি অভয় মনে ছাড়ব তোরে, এই শুধু মোর দায় গো, এই শুধু মোর দায়। দিন ফুরালে জানি জানি পৌঁছে ঘাটে দেব আনি গো, দিন ফুরালে জানি জানি পৌঁছে ঘাটে দেব আনি গো,
আমার দুঃখ দিনের রক্ত কমল তোমার করুণ পায়ে আমি মারের সাগর পাড়ি দেব গো। এই বিষম ঝড়ের বায়ে আমার ভয় ভাঙাই নাই আমি মারের সাগর পাড়ি দেব গো। মানে গানটা এতবার শোনা, কিন্তু আজকে না আমার এত মানে আমি ইমোশনাল হয়ে গেলাম। মানে এটা তো ইমোশনাল গান না, তাই না? কিন্তু আমি একদম আমার মনে হলো যে আমার চোখে পানি এসে গেল। তোমার গায়কির জন্য যে বিশেষ করে তা না আসলে। মানে মনে হলো এত সময়টার জন্য। সময়টা মানে গানটা এত এই সময় রেলিভেন্ট। এইজন্যই আমরা রবীন্দ্রনাথের কথা বলি না যে এমন কোনো সময় সব সময় নাই যে যে আমি পাশে এসে দাঁড়ান। পাশে এই যে অভয় মনে ছাড়বো তরি, হ্যাঁ? এইটুকুই আসলে আমাদের থাকুক যে আমরা যেন অভয়ে মনে তরি ছাড়তে পারি। এইটুকুই থাকুক। অনেক ধন্যবাদ জয়িতা আপনাকে আমাদেরকে অনেক সময় দেওয়ার জন্য। ধন্যবাদ, সঙ্গীতাকে অনেক ধন্যবাদ।